যাচ্ছে এবার একটু দেখা যাচ্ছে কিনা ওকে ফোন করি। সৃজনের পেজে ও কোথায়? আরে ও কোথায়? ফোন দেখা যাচ্ছে? হ্যালো, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, মাইক্রোফোনটা ইউজ করছি, তুই দেখ তো শুনতে পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে। আমি তো নার্ভাস হয়ে আছি আর কি বলবো। হ্যাঁ, এবার কি করে শেয়ার করব? টাইম লাইনে শেয়ার করতে বললো। শেয়ার আমি দেখেছি, শেয়ার এক্সপিরিয়েন্স আমিও দেখাচ্ছি কোথায় বা, এসো না এদিকে, কেউ দেখতে পাবে না। নোবডি। কোথায় শেয়ার করি? আরেকটু উপরে তোলো। আছে? তাহলে ওখান থেকে শেয়ার করে দে, করে দে তো শেয়ার। তারপরে আমার টাইম লাইনে ঢুকবি, ঢুকে দেখবি দেখা যাচ্ছে। তার কোনো অপশন দেখতে পাচ্ছি না, এটুকুই দেখাচ্ছে। 7টা বাজবে, চলে গেল কোথায়? 10 জন এসে গেছে, 10 জন এসে গেছে আপাতত। আচ্ছা, আমার ওইটা দাও না, অনেক এটা দুটোই শোনা যায়। কিছু নেই, তোকে দেখা যাবে। ঘুরে গেছে। ঘড়িতে এখনো 7টা বাজতে 1 মিনিট বাকি। 7টা বাজুক, আমি 7টাতেই শুরু করব। নমস্কার। প্রথমেই বলি, আমি আপ্লুত সৃজনের এই বৈদ্যুতিন মাধ্যম মঞ্চে অনুষ্ঠান করার আহ্বান পেয়ে, আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করার পেছনে যার নিরলস প্রয়াস রয়েছে, অর্থাৎ আমাদের সুদীপ্তাকে জানাই
অসংখ্য ধন্যবাদ ও আদর। এই সংকটময় মুহূর্তে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে একত্রে সবাইকে ভালো রাখার যে নিরলস প্রয়াস সৃজন করে চলেছে, তাতে আমি সত্যি অভিভূত। আমি কেন, আমার মনে হয় বরাক উপত্যকার এক একজন প্রত্যেকে এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যারাই শিলচরের সাথে কোনোভাবে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তারা প্রত্যেকে অভিভূত। আরও একটা সুবাস রয়েছে এই প্ল্যাটফর্মের, সেটা হচ্ছে আমরা যারা শিলচরের সাথে নারীর টান অনুভব করি জন্মসূত্রে বা ছেলেবেলা সূত্রে আর কার্যসূত্রে বা সাংসারিক কারণে ভারতবর্ষে বা বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, তাদের একই মঞ্চে গ্রথিত করার কাজটাও কিন্তু ও করছে সৃজনের মাধ্যমে। তাই ওর এই প্রয়াসকে সাধুবাদ আর অনেক অনেক শুভকামনা। একটু আমি নিজের পরিচয় দেই। আজকে অনেকেই হয়তো প্রেজেন্ট আছেন যারা আমাকে বলেছেন যে থাকবেন, আমার শিলচরে ছোটবেলার বন্ধু বান্ধবেরা, দাদা দিদিরা। আবার অনেকেই তো আছেন যারা আমাকে একেবারেই চেনেন না, তাদের একটু আমি আমার নিজের পরিচয়টা দিচ্ছি। আমি শিলচরেই আমার জন্ম। শিলচরে গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করি। তারপর গুরুচরণ কলেজ থেকে পদার্থবিদ্যায় মেজর নিয়ে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি লাভ করি। আমি ফিরে গিয়ে কিছুদিন এসএস কলেজে, হাইলাকান্দি শ্রীকিষণ সারদা কলেজে কিছুদিন পদার্থ বিভাগে অধ্যাপনাও করেছিলাম এবং তারপরে বিবাহ সূত্রে এবং নিজের কার্যসূত্রে আমি আবার ফিরে আসি কলকাতায়, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কলকাতা। সেখানে আমি এই মুহূর্তে পদার্থবিদ্যার অধ্যাপনা করছি এবং সেটা 15 বছর হয়ে গেল, অনেকটা কাল। এ তো গেল আমার নিজের পরিচয় দেয়া। এবার শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই বলে নেওয়া ভালো, এটা আমার প্রথম লাইভ অনুষ্ঠান এবং কি সংযোগ দেখুন, সেই শিলচরের সাথেই কিন্তু আমার প্রথম এই লাইভ অনুষ্ঠানের যোগাযোগ হলো। প্রথম অনুষ্ঠানটা জন্মস্থানের সাথে যোগসূত্র স্থাপন করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ, আনন্দিত। শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা যে সময়গুলো পেছনে ফেলে এসেছি তার মধ্যে ছেলেবেলাটাই বোধহয় সবার কাছে সবচাইতে মূল্যবান স্মৃতি। আমি তাই প্রথমেই কিছু ছড়া দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। রবি ঠাকুরের লেখা দুটি ছড়া আমি পরপর পাঠ করব। প্রথমটি হচ্ছে সময় চলেই যায় আর দ্বিতীয়টি হচ্ছে পাঠশালে হাই তোলে। প্রথম কবিতাটি খাপছাড়া কবিতা থেকে, খাপছাড়া বই থেকে। সময় চলেই যায় নিত্যে নালিশে, উদ্বেগে ছিল ভপু মাথা রেখে বালিশে। কবজির ঘড়িটার ওপরে ছন্দ একদম করে দিল দম তার বন্ধ। সময় নড়ে নার হাতে বাঁধা খালিশে, ভপুরাম অবিরাম বিশ্রাম সালিশে। ঝাঁঝা করে রোদ্দুর তবু ভোর 5টায়, ঘড়ি করে ইঙ্গিত ডালাটার কাঁচটায়। রাত বুঝি ঝকঝকে কুড়েমির বালিশে, বিছানায় পড়ে তাই দেয় হাত তালিশে। পাঠশালে হাই তোলে মতিলাল নন্দী, বলে পাঠ এগোয় না যত কেন মন্দি। শেষকালে একদিন গেল চুরি টঙ্গায়, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাসালো মা গঙ্গায়। সমাস এগিয়ে গেল
ভেসে গেল সন্ধি, পাঠ এগোবার তরে এই তার ফন্দি। এই যে কথাগুলো এতটা শিশু মনের কাছে এতটা কাছাকাছি, রবি ঠাকুরের লেখা এই কবিতাগুলো কেমন যেন কলমের আঁচড়ে তিনি একেবারেই শিশু মনের কথাগুলোকেই তুলে এনেছেন। যে পাঠগুলো তাদের পছন্দ নয়, তারা নানাভাবে তাকে আয়ত্ত করতে চায় এবং সেটা যেন কেমন জীবন্ত হয়ে উঠেছে, বাস্তব হয়ে উঠেছে এই কবিতাটির মাধ্যমে, ছড়াগুলোর মাধ্যমে। আমরা একটু অভিজ্ঞতার কথা বলি। আমরা ছেলে মেয়ে বড় করতে করতে তো নিজেরাও ধীরে ধীরে বড় হতে থাকি। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয় যদি তাদের ভাবনাতে সে তার বাবা মাকেও সামিল করতে পারে, আর না হলে অনেক সময়ই তারা অনুযোগ, অভিযোগ, আবদার ইত্যাদি করতেই থাকে। এরকমই একটা কবিতা, ছোটদেরই কবিতা আমি পড়ছি, রবি ঠাকুরের কবিতা নতুন দেশ। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকে ঘরের কোণে সাধ জাগে মোর মনে, অমনি করেই যাই ভেসে যাই নতুন নগর বনে। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশেতে মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। এবারে এই শিশু মন থেকে আমরা চলে আসব বর্তমান সময়ে। নভেল করোনা ভাইরাস যেভাবে আমাদের ভবিষ্যতের দৃষ্টি ঝাপসা করেছে, আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে, বুঝিয়ে দিয়েছে আমরা যতই বুদ্ধিতে শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেদেরকে দাবি করি না কেন, আপাতত কোনো এক সামান্য 0.06 মিলিমিটার প্রাণীর কাছে আমরা হিমশিম খাচ্ছি। পরাজিত বলবো না, সাধ্যমতো আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি, বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু হিমশিম তো আমরা খাচ্ছি। তবে একটা কথা আমি বলতে চাই, বিজ্ঞানের ছাত্রী হিসেবে আমরা কিন্তু বিজ্ঞানকে অস্বীকারই করার চেষ্টা করছি বারবার। মানুষ ঠিকভাবে মাস্ক পরছেন না, অথবা মাস্কই পরছেন না, সেটা ভারতবর্ষের কোনো সমস্যা নয়, এটা সমস্ত পৃথিবীরই সমস্যা। আমি কি অডিবল? আমি শোনা যাচ্ছে? আচ্ছা লীনাদি,
এসেছে সুদীপ্তা, মাইক্রোফোন একটু দূরে রাখো। আচ্ছা, বেশ। এখন কি ঠিক আছে? হুম হুম হুম। হ্যালো, এখন কি মাইক্রোফোনটা ঠিক শোনা যাচ্ছে? ঠিক আছে। ঠিক আছে, আমি আবারও একটু শুরু করছি। মানুষ ঠিকভাবে, আমরা কিন্তু ঠিকভাবে মাস্ক পরছি না, ঠিক মাস্ক পরছি না, সামাজিক দূরত্ব বজায় রাখছি না। আমি আচ্ছা, আমি এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, সুযোগটা নিচ্ছি বলা যেতে পারে বিজ্ঞানের ছাত্রী হিসেবে। ICMR এর দেয়া সমস্ত গাইডলাইন দয়া করে সবাই মেনে চলুন, প্রোটোকলগুলো মেনে চলুন, তবেই হয়তো আমরা জয়ী হতে পারবো। এই প্রসঙ্গে আমি কবি আর্যতীর্থের লেখা একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম শেকল ছেড়ো। চেন ভেঙে দাও, শেকল ছেড়ো সাবান দিয়ে, চৌকাঠে দাও দুষ্টু রোগের রথ থামিয়ে। ট্রেনে বাদুর, বাসের ভেতর চ্যাপটা চিড়ে, ভাইরাসে তো খামচে দেবেই এমন ভিড়ে। ঘরে ফিরে সাবান, সবার আগে সাবান হাতে, ধোয়ার পরে তবে কথা লোকের সাথে। তোমায় না দেয় ভাইরাস তার দূত বানিয়ে, চেন ভেঙে দাও, শেকল কাটো সাবান দিয়ে। তোমার থেকে আমি, আমার থেকে ওর, হাতের ছোঁয়ায় ভাইরাসরা ছুটন্ত খুব জোর। আশেপাশে দেখছো যাদের, সেকলই সবাই, ও পথ দিয়েই নিঃসারে হয় মানুষ জবাই। যেই তুমি রাস্তাঘাটে দোকান পাটে, ঝন 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 তোমার সাথেই শিকল হাঁটে। কোভিড, টিবি সব জীবাণুরই একই দাওয়াই, না ধুলে হাত নিজের হাতে তাদের খাওয়াই। ভিড়ের থেকে ফিরেই যেও কলের কাছে, হাতটা ধুলেই তোমার থেকে মানুষ বাঁচে। সামনে এলে বন্ধু যাদের জাপটে ধরো, এখন তো স্রেফ বোকামি না ভয়ঙ্কর। বদলে ফেলো সব চুমুদের উড়ুক্কুতে, কয়েকটা দিন প্রেমের রেটিং যাক নিচুতে। হ্যান্ডশেক বা হাই ফাইভও ভুলতে হবে, মোটের ওপর ভুগবে তারা যারাই ছোঁবে। নমস্কারেও হাত ছুঁয়ে যায় আরেক হাতে, বরং পারো দূরের থেকে হাত নাড়াতে। চাইছে কোভিড, আংটা বনো ওর শেকলে। চেন ভেঙে দাও, চেন ভেঙে দাও, শেকল ছেড়ো সাবান জলে। হারবে কোভিড, আমরা সবাই একলা হলে। কবিতাটা আসলে এই প্যান্ডেমিক পিরিয়ডের প্রথমার্ধে লেখা। আমি তো অন্ততপক্ষে প্রথমার্ধেই কবিতাটি পড়েছিলাম, তাই মাস্কের ব্যবহারের কথাটা এখানে উল্লেখ নেই। আমি জুড়ে দিলাম একটু এর সাথে, দয়া করে মাস্ক পরুন, দয়া করে সঠিক মাস্ক সঠিকভাবে পরুন। এবারে আমি যে কবিতাটা পড়ব তা আমার মনের খুব কাছাকাছি একটা কবিতা। সেই ভাবনাটা হচ্ছে মেয়েদের আত্মমর্যাদার কথা। আমি আবৃত্তি করছি রবি ঠাকুরের লেখা চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা কবিতা, চিত্রাঙ্গদা কাব্য গ্রন্থের একটু অংশ আমি আবৃত্তি করছি, চেষ্টা করছি আবৃত্তি করার।
আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা। প্রত্যাখ্যান করেছিলে তারে, ভালোই করেছ। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে, অনুতাপ বিধিত তাহার বুকে আমরণকাল। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ। তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিনু শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে। সেও আমি নহি, আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্যা রমণী। পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আশৈশবে বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জন করি তারে একদিন পাঠাইয়া দিব যবে পিতার চরণে। তখন জানিবে মোরে প্রিয়তম, আজ শুধু নিবেদি চরণে। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। এই যে চারিত্রিক দৃঢ়তা নারীর মধ্যে রবি ঠাকুর দেখাতে চেয়েছেন, সেটাই কাম্য। নারীদের আত্মমর্যাদা সম্বন্ধে একটু বলি। এক্ষেত্রে আমার একটু ব্যক্তিগত মতামত শেয়ার করছি। আজকে হয়তো অনেক সাহিত্যিক আমার কিছু বন্ধু বান্ধবেরা রয়েছেন। সাহিত্য এবং সমাজ এই দুটো তো ওতপ্রোতভাবে জড়িত। যদি বলি সাহিত্যের প্রতিফলন, সাহিত্যে সমাজেরই প্রতিফলন ঘটে থাকে, ঠিক উল্টোটাও কিন্তু সত্যি এবং অনস্বীকার্য। উল্টোটাও সত্যি এভাবেই যে যে লেখাগুলো আমরা তুলে ধরি পাঠক সমাজের কাছে, লেখকরা যে লেখাগুলো তাঁদের লেখাগুলো তুলে ধরেন পাঠক সমাজের কাছে, সেই লেখাগুলোর অনেকটাই দায়িত্ব রয়েছে যে নারীদের অসহায়, লাচার, অবলা এই রূপে না দেখিয়ে নারীদের যেন দেখানো হয় আত্মনির্ভরশীল হিসেবে। আপনাদের কলমের আঁচড়ে জিতিয়ে দিন না নারীদের। কেউ আপনাদেরই বই পড়তে পড়তে হয়তো বলবে, হ্যাঁ জানিস তো অমুক লেখকের অমুক বইয়ে ওই গল্পটাতে বলেছিলেন লেখক যে এভাবেও চলতে চলতে একদিন পৌঁছে যাওয়া যায় ঠিক শিখরে। এই যে আত্মনির্ভরশীলতা ছোটবেলার থেকে তৈরি হতে পারে, সেখানে আমার মনে হয় সাহিত্যের দায়িত্বটাও শুধু রয়েছে। শুধু দুঃখী নারী চরিত্র দেখিয়ে বোধহয় মহিলাদের আত্মার জাগরণ করা সম্ভব নয়। এবং সেক্ষেত্রে আমি একটি কবিতা এবারে পড়ব। সাধারণ মেয়ে পর্ব 2 লিখেছেন শ্রী দেবেশ ঠাকুর। কবিতাটাতে একটু অভিযোগের সুরেই বলা হয়েছে যে সাধারণ মেয়েদের আপনারা দয়া করে জিতিয়ে দিন, সাধারণ মেয়েদেরও স্বপ্ন থাকে, সেই স্বপ্নের পেছনে তাদের ছুটতে সাহায্য করুন। কিন্তু কবিতাটায় অভিযোগ রয়েছে যে সেটা করা হয়নি। আমি পড়ছি সাধারণ মেয়ে পর্ব 2, দেবেশ ঠাকুর।
আমায় নিয়ে একটা গল্প লেখার কথা আপনাকে বলেছিলাম শরৎবাবু। আমি বলেছিলাম তাও নয়, বলিয়েছিলেন রবিবাবু। নিজে পারবেন না ভেবে দায়িত্বটা আপনাকে দিয়েছিলেন। আপনি নাকি মেয়েদের মন বুঝতেন, যারা শুধু দিয়ে গেল, পেল না কিছুই। তাদের আত্মার হাহাকার আপনার কানে পৌঁছত। এইসব বঙ্গবালাদের কষ্ট আপনাকে আর্ত করত। তাই আপনার কলমের নিপ থেকে কালির বদলে ঝরত কান্না। আমি একজন সাধারণ মেয়ে, প্রত্যাখ্যাত। বলেছিলাম আমায় জিতিয়ে দিতে, সত্যিকারের বাস্তবে না হোক তোমার লেখনীতে। সেই জয়ের রামধনু গন্ধে ডুবে মরতে চেয়েছিলাম। আপনি কথা রাখেননি। আমাকে কেন, কাউকে আপনি জেতাতে চাননি। মেয়েরা জিতলে আপনার পুরুষ শাসিত সমাজ মনস্কতা পীড়িত হবে বলেই জেতাতে চাননি। আমি জয় চেয়েছিলাম, করুণা নয়। স্বাধীনতা চেয়েছিলাম, সহানুভূতি নয়। আগুন চেয়েছিলাম, চোখের জল নয়। অথচ আপনি শুধু কেঁদেছেন, কাঁদিয়েছেন। রমাকে আপনি জেতাননি। জ্যাঠাইমার হাত ধরে রমেশের কাছ থেকে দূরে, বহু দূরে, অনেক দূরে তাকে নির্বাসনে পাঠিয়েছেন। সীতার মতো কিশোরীর কাঁচা অঙ্গে পরিয়েছেন সাদা থান। পারতেন না তার হাতে বর্ণপরিচয় তুলে দিয়ে লাল চেলি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে? আপনার বহু বছর আগে বিদ্যাসাগর যা পেরেছেন, কলকাতার উপকণ্ঠে বসে আপনি তা পারেননি। রাজলক্ষ্মী শ্রীকান্তের স্ত্রী না রক্ষিতা? চমৎকার আলো আঁধারের ছায়ায় মায়ায় দুলিয়েছেন মেয়েটাকে। কমললতা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী। কীর্তন শোনা যায়, মিঠে ভাবালু কথা শোনা যায়। অতঃপর অচলাকে নিয়ে যা কাণ্ড করেছেন, সে কহতব্য নয়। বঙ্কিমের মতো বললেই পারতেন, ইহার পর কপালকুণ্ডলার কি হইল কেহ জানে না। মেয়েটাকে জলে ডুবিয়ে দিলেন, একেবারে ভরা ডুবি। ষোড়শীকেও কেড়ে নিয়েছেন জীবনানন্দের কাছ থেকে। বিরাজ বেচারা শুধু মরণের জন্য স্বামীর কোল পেল, বাঁচার জন্য নয়। তক্কজোড়ে ছিল একটা মেয়ে, কমল। বাংলায় তাকে মুখ খোলানোর সাহস হয়নি, নিয়ে ফেললেন দিল্লিতে। আসল কথা কি জানেন শরৎবাবু? সাহস আপনার ছিল না। পুতুল নাচের পুতুলের মতো মেয়েগুলোকে নিয়ে নাচিয়েছেন, কাঁদিয়েছেন, হাসাতে পারেননি। আমি একটা সাধারণ মেয়ে। বড় বিশ্বাস করে রবিবাবু আমাকে নিয়ে লেখার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলেন। আপনি পালন করেননি সেই দায়িত্ব, পারেননি। নোরা বলে সেই স্বপ্ন দ্রষ্টা মেয়েটির মতো আমাকে পুতুল বাড়ির বাইরে এনে রামধনুর আকাশ দেখতে। আসলে আপনারা দুঃখের পাথর জমিয়ে জমিয়ে একটা পাহাড় বানিয়ে দিয়েছেন। পাহাড়ের বুকের ভেতর তার হৃৎপিণ্ডে আগ্নেয়গিরির বীজ দিতে ভুলে গেছেন। অত্যন্ত সুন্দর কবিতাটা, আমার এত মনের কাছে। সত্যি আমরা যখন ছোটবেলায় শরৎ রচনাবলী পড়তাম, আমরা অনেক গল্প পড়েছি। সেই গল্পগুলোতে কোথাও যেন মনে হতো মেয়েরা সবাই হেরে গেল। সেই জায়গাটা থেকে আমার যে চিন্তাগুলো দানা বেঁধে আছে মনে, সেই কথাগুলো বললাম আপনাদের। একটু ভাবি, আমরা সবাই মিলে একটু ভাবি, তাতে যদি কিছুটা এগিয়ে যাওয়া যায়, সমাজের মেয়েদের কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যায়।
যাই হোক, অনেকটা সময় পেরিয়ে গেল, প্রায় 25 মিনিট হয়ে গেল। এবারে একটু আবহাওয়াটা বদল করি, জীবনের কাছাকাছি আসি। এক দুটো প্রেমের কবিতা বলবো এবার। জীবন এবং প্রেম এই দুয়ে তো ওতপ্রোতভাবে জড়িত। আমি প্রথমে আবৃত্তি করছি কৈশোরের প্রেমের একটি কবিতা, কবি জয় গোস্বামীর লেখা মেঘবালিকার রূপকথা। কবিতাটি আমার হৃদয়ের খুব কাছাকাছি। কৈশোর এমন একটা বয়স, আমরা সেটাকে তুলনা করতে পারি কাঁচা মাটির ডেলার সাথে। সেখানে যে চিহ্ন পড়ে সে চিহ্নটা একেবারেই চিহ্নে পরিণত হয়। প্রেমের সেই সময়কার প্রেমকে আমরা হয়তো সারা জীবন বয়ে বেড়াই। হতে পারে কখনো তার ডালপালা দানা বাঁধে না, ডালপালা সে ছড়াতে পারে না, কিন্তু শিকড়টা বোধহয় হৃদয়ে কোথাও না কোথাও থেকেই যায়। মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কেমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বললে, শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বললে, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর। সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা সবাই যাব তোমার কাছে।
এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটি খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছে উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। যৌবনের প্রেমের সাথে জড়িয়ে থাকে দায়িত্ববোধ, আবার একাত্মবোধও বটেই। আর এই দুয়ের মিল যিনি উপলব্ধি করতে পেরেছেন সমান্তরালভাবে, তিনি ভাগ্যবান। আমার পরের কবিতা মিলন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলন। জীবন মরণের স্রোতের ধারায় যেখানে এসে গেছে থামি, সেখানে মিলেছিল সময় হারা একদা তুমি আর আমি। চলেছি আজ একা ভেসে কোথা যে কত দূরে দেশে, তরণী দুলিতেছে ঝড়ে এখন কেন মনে পড়ে, যেখানে ধরণীর সীমার শেষে স্বর্গ আসিয়াছে নামি, সেখানে একদিন মিলেছি এসে কেবল তুমি আর আমি। সেখানে বসেছিল আপন ভোলা আমরা দুহে পাশে পাশে, সেদিন বুঝেছিল কিসের দোলা দুলিয়া ওঠে ঘাসে ঘাসে, কিসের খুশি উঠে কেঁপে নিখিল চরাচর বেপে, কেমনে আলোকের জয় আধারে হলো তারাময়। প্রাণের নিঃশ্বাস কি মহাবেগে ছুটেছে 10 দিক গামী, সেদিন বুঝেছিনু যেদিন জেগে চাহিনু তুমি আর আমি। বিজনে বসেছিনু আকাশে চাহি তোমার হাত নিয়ে হাতে,
দোহারে কারো মুখে কথাটি নাহি, নিমেষ নাহি আঁখি পাতে। সেদিন বুঝেছিল প্রাণে ভাষার সীমা কোনখানে, বিশ্ব হৃদয়ের মাঝে বাণীর বিনা কোথা বাজে। কিসের বেদনা সে বনের বুকে, কুসুমে ফোটে দিন জামি। বুঝিনু যবে দোহে ব্যাকুল সুখে, কাঁদিনু তুমি আর আমি। বুঝিনু কি আগুনে ফাগুন হাওয়া, গোপনে আপনারে দাহে। কেন যে অরুণের করুণ চাওয়া, নিজের মিলাইতে চাহে। অকুলে হারাইতে নদী, কেন যে ধায় নিরবধি। বিজুলি আপনারে বানে, কেন যে আপনারে হানি। রজনী কি খেলা যে প্রভাত শনে, খেলিছে পরাজয়ে কামি। বুঝিনু যবে দোহে পরানো পনে, খেলিনু তুমি আর আমি। এমন একটা অসাধারণ প্রেমের কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন। কবির সমস্ত লেখনী আজীবন ধরে প্রেমের জোয়ারে সবাইকে ভাসাবে। প্রেমের কথা তো হলো, এবারে আসা যাক ব্যবহারিক জ্ঞানের কথায়। জীবনে প্রেম যতটা কাঙ্ক্ষিত, ততটাই প্রয়োজন ব্যবহারিক জ্ঞানের। আর সেই ব্যবহারিক জ্ঞান আসে আমাদের প্রাত্যহিক জীবন থেকে। প্রতিদিন আমরা শিখে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা শিখে যাচ্ছি আমাদের চারপাশ থেকে, আমাদের জীবন থেকে, আমাদের অভিজ্ঞতা আমাদের প্রতিনিয়ত ম্যাচিওর করে যাচ্ছে। জীবনের এই দুইয়ের মিল, প্রেম এবং ব্যবহারিক জ্ঞান, এই দুইয়ের মিল জীবনকে সুন্দর করে তোলে, জীবনকে সহজে পরিচালনা করতে শেখায়। আর সেটাই বোধহয় একটা সামান্য আমাদের জীবন যাপনের জন্য সেটাই বোধহয় কাম্য। আমার খুব প্রিয় কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব, এই কবিতাটির মাধ্যমে আমি আমার বক্তব্য তুলে ধরছি। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। একটু জলের বোতল। আমার পরবর্তী কবিতা সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফাল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি? জীবনটা তোর নেহাত খেলো,
অষ্ট আনাই মাটি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি, সূর্য চাঁদে গ্রহণ কেন লাগে? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবন তো তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। এই যে জীবনের হিসেব, ছোট্ট ছোট্ট ব্যবহারিক জ্ঞান থেকে আমাদের জীবনের চলার পথ মসৃণ করে তোলা, সেই যতই আমরা বিদ্যে বোঝাই জাহাজ হই না কেন, নিত্যদিনের জীবন ধারণের জন্য যে জ্ঞানের প্রয়োজন তা সম্বন্ধে কিন্তু আমাদের ওয়াকিবহল থাকতেই হবে। আমি একটু দেখে নিই, অনেকক্ষণ ধরে কবিতা বললাম, এবার একটু দেখে নিই যে কারা কারা কিছু কমেন্টস শেয়ার করছেন। হ্যাঁ, মরমী আছে, মরমী অনেক অনেক আদর। শান্তনুদা আছেন, হ্যাঁ শান্তনুদা, অনেক অনেক পুরনো স্মৃতি। আজকে বসে আমি মনে হচ্ছে আমি শিলচরেই বসে আছি, শিলচরে তোমাদের সবার পাশে বসে আছি। অরিজিৎ, তুমি শুনছো, অরিজিৎ কিন্তু এই মুহূর্তে লন্ডনে বসে আছে, সে TCS এ চাকরি করে, আমারই প্রতিবেশী। ও শুনছে, আমার ভীষণ ভালো লাগছে। চৈতালি আমার ভীষণ ভালো বন্ধু, ও শুনছে। রূপম শুনছে, আমার দাওর। বেশ অনেকেই আছে আমাদের সাথে। সুতপা রয়েছে, সুতপা আমার ভীষণ বন্ধু। সুদীপ্তা তো রয়েছে, সুদীপ্তাকে তো আমি কি বলবো, আমাকে এতজনের সাথে, আমার পুরনো দাদা দিদি বন্ধুদের সাথে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে কথাগুলো আমি দেখতে পাচ্ছি, আমি বলতে পারছি, তার জন্য আমার কৃতজ্ঞতার সীমা নেই রে সুতপা, সুদীপ্তা। আমি জীবনের হিসেবের পর হিসেবটা একটু আবার মিলিয়ে নিই, সময় কতটা আছে দেখি, 15 মিনিটের মতো আছে। আবার ফিরে আসি এখনকার সময়ে। আমি এই দুঃসময়ে আমাদের যে অবস্থান, চারদিকে, দুদিন আগেই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়ে গেল, আমি ছেলেকে নিয়ে আমরা গেছিলাম জয়েন্ট এন্ট্রান্স এক্সামে। তার আগের দিনের যে প্রচণ্ড টেনশন আমরা ভাগ করেছি এই সবাই মিলে, তার মধ্যে ওদের পরীক্ষা দেওয়া, তো এই সময়টা আমাদের ভীষণ ভীষণ অন্ধকার। আমি জানি না এই অন্ধকার সময় থেকে আমরা কি কিছু শিখতে পেরেছি, শিখতে পারবো? আদৌ মানুষ কি মানুষ হয়ে উঠবে? অন্ধকার হয়তো কেটে যাবে বিজ্ঞানের প্রচেষ্টায়, আমাদের প্রত্যেকের সহযোগিতায় হয়তোবা অন্ধকার কেটে যাবে, কিন্তু আমরা কি কিছু শিক্ষা নেব? এরকমই একটা কবিতা আমি পড়ব। আমি অনেক জায়গায় এই কবিতাটা পড়েছি, সৃজনে এই কবিতাটা পোস্টও করেছি। আমার ভীষণ প্রিয় কবিতা, আর্যতীর্থের লেখা আগামী। আগামীতে খুব শিগগিরই একদিন সভ্যতার কপালে থার্মোমিটার বসিয়ে ডাক্তার ঘোষণা করলেন, জ্বর নেই, ফুসফুস স্বাভাবিক। নাড়ির গতি দেখে মনে হচ্ছে
এ যাত্রা রক্ষা পেলে। সভ্যতা তড়িঘড়ি উঠে বসে জিজ্ঞেস করলো, তবে কি খেলতে যেতে পারি? ছিটকিনি খুলে ছুট্টে বাইরে গিয়ে গায়ে মেখে নিতে পারি সকালের রোদ? তবে কি ঘাসের গায়ে চুপচাপ শুয়ে আকাশের থেকে চেয়ে নিতে পারি সময়ের ঘ্রাণ? সত্যি কি সেরে গেছি আমি? ডাক্তার হাসলেন, তারপরে ইঙ্গিতে দেখালেন ঘরের কোনায় থাকা খেলার সরঞ্জামগুলো। কিঞ্চিত ধুলো পড়ে আছে বটে, তবে স্মৃতি এতটাও পুরনো হয়নি যে চেনা যাবে না। ছড়িয়ে ছিটিয়ে আছে মিনিটে 1000 গুলি করা বন্দুক, কার্পেট বম্বিং এ তৈরি বিমান, নিপুণ লক্ষ্যভেদী আততায়ী দ্রোণ, এক কোণে ডাঁই করে রাখা 100 পৃথিবীঘাতী পরমাণু বোমা। আজ বাদে কাল, বড় জোর পরশু, রোদ্দুর মেঘ ঘাস ভুলে যাবে ফের, যেমন ভুলেছে মাঠ, সোফা সেটে গেমস খেলা কৈশোরকাল। তুমি বড় ভুলে যাও, এক শুধু অসুখেই মনে পড়ে বহুকাল আগে পাওয়া বিবর্ণ সুখ। বাইরে গেলেই ফের পৃথিবীকে ভুলে গিয়ে যুদ্ধের দিকে যাবে ভাবনার মুখ। সেরে ওঠা সভ্যতা ধর্মর করে উঠে বসে বলল, কখনো না ডাক্তার বাবু, এইবারে দেখবেন ওই সব পাগলামি ছেড়ে বৃষ্টিতে ভিজে গান গাইব, শরতের আকাশে সাদা মেঘে রবীন্দ্রনাথ বানাবো, হেমন্তে ঝরা পাতাদের জন্য মন খারাপ করব, বসন্ত এলে সন্তানকে পলাশ আর কৃষ্ণচূড়া চেনাবো। আপনি অশোক ফুল চেনেন ডাক্তার? স্টেথোস্কোপটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে ডাক্তার বললেন, চিনতাম। কোনো এক দামাল কৈশোরে মাঠে বল পেটাপেটি করে ফিরবার পথে কত গাছের সাথে কথা বলেছি। পাতা দেখে বলতে পারতাম বকুল, জারুল। ফুল না হতেই তফাৎ করতে পারতাম কাঁঠালি চাঁপা আর সোনা চাঁপার। তারপর রোগী আর রোগ সারানো, তালি আর গালির জীবন হয়তো চিনব, কি জানি। সাবধানে থেকো। যেতে যেতে থমকিয়ে ডাক্তার ঘুরলেন। কাছেই হুক থেকে ঝুলছে পৈতে, রুদ্রাক্ষ, তসবি, ক্রস, আরো কত কি এতদিন খোলা ছিল যারা দেহ থেকে। সেদিকে দেখিয়ে ডাক্তার বললেন, এই সব মালাগুলো ওসব খেলনাদের মতোই পুনরায় নিয়ে যাবে অসুখের পথে। জানি শুনবে না, তবু সাবধান। ডাক্তার চলে গেলে সভ্যতা উঠে জানালা খুলে দেয়। বাইরে অজানা পাখি শিস দিয়ে খেলে যায় সবুজ পাতাতে। জ্বর নেই। সভ্যতা পড়ে নেয় রুদ্রাক্ষ, তসবি, ক্রস, আরো যা যা আছে। তারপর বাইরে বেরিয়ে আসে বন্দুক হাতে। হয়তোবা এটাই সত্যি, আর এটা সত্যি হলে আমাদের সত্যি ফ্রাস্ট্রেশনের শেষ নেই। সমস্ত পৃথিবীতে আমরা বিবিসি, সিএনএন দেখলে আমরা প্রতিদিন এই খবরগুলো দেখতে পাচ্ছি। আজকে কাউকে পয়জন দেয়া হচ্ছে, কোথাও মারপিট হচ্ছে, ভারতবর্ষের ভেতরেই দেখি না কেন কোথাও খুন খারাপি লেগেই আছে। আর আজকাল টিভির এই সব মিডিয়ার দৌলতে আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখতে পাচ্ছি, যে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনেও হাই প্রোফাইল লোকেদের খুন করে ফেলতেও হয়তো বা যেমনভাবে আঙুল উঠছে চারদিক থেকে, কেউ পিছু পা হচ্ছে না। মানুষ কিন্তু অসম্ভব বর্বরতার দিকে এগিয়ে চলছে।
জানি না, অনেকেই এই প্যান্ডেমিক সিচুয়েশনে শুরুতে বলেছিলেন যে হয়তো বা মানুষ এবার মানুষের পথে হাঁটবেন, মানুষ হওয়ার পথে একটু এগিয়ে যাবেন। জানি না যদি সত্যি হয়, সত্যি হওয়াই আম, আমাদের কাছে কাম্য। সত্যি হলে আমরা সত্যি হয়তো বেঁচে যাব, মানুষ নামক প্রাণীটি বেঁচে যাবে। তবে এরকম একটা প্ল্যাটফর্মে আমি হতাশা দিয়ে তো শেষ করব না। আমি চাইব আলোর পথযাত্রী হিসেবে সবার সাথে থাকতে। আমি চাইব এমন দু চারটি লাইন বলতে যেখানে আমরা মানুষ আরও বেঁধে বেঁধে থাকব, মানুষ মানুষের পাশে থাকব, যেখানে যত খারাপ কাজ হোক তার নিন্দা করব, গলা ছেড়ে গাইব, গলা ছেড়ে নিন্দে করব, ভালো কাজগুলোকে এগিয়ে দেব, সবার পাশে থাকব। আমি চারটে লাইন করে, এখনো আমি দেখছি আমার সময় আছে কিছুটা, তো নতুন করে কিছু কবিতা, আমি জানি না, কবিতা শুনতে শুনতে, কবিতা মাধ্যমটা তো আসলে এতটাই কঠিন, গান যতটা আমাদেরকে রিদমে আবদ্ধ করতে পারে, কারণ আমাদের শরীরেই রয়েছে রিদম, তাই গান হয়, গানের রিদমে আমরা কিন্তু জড়িয়ে যাই, কিন্তু কবিতাকে সঙ্গে নিয়ে চলতে গেলে আমাদের এতটা যাত্রা পথ চলা বেশ অনেক সময় কঠিন হয়ে ওঠে, বা জানি না দর্শকের কাছেও সেটা কতটা ভালোভাবে পৌঁছয়। যাই হোক, আমার অল্প একটু সময় আছে, আমি আর একবার শেষ করার আগে আর একবার একটু কমেন্টসগুলো দেখে নিই। কৃষ্ণা আমারই কমপ্লেক্সে থাকে, কৃষ্ণা আমারই জুনিয়র কিন্তু বন্ধু, ওকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা সাথে থাকার জন্যে। মরমিত লিখেই চলেছে, অনেক অনেক আদর মরমিতকে। চৈতালি রয়েছে, সম্রাটদা রয়েছেন। সম্রাটদা আমার নিজের দাদার মতো। আমি যখন প্রদীপদার কাছে, প্রদীপ ঘোষের কাছে আবৃত্তি শিক্ষা করতাম, আবৃত্তি চর্চা করতাম বাণীচক্রে, সেখানে সম্রাটদা ছিলেন। সম্রাটদা আমাকে বোন বানিয়েছিলেন এবং আমরা সেই থেকে ভাই বোন সূত্রে আবদ্ধ। উনি আছেন আজকে, আমার ভীষণ ভালো লাগছে সম্রাটদা তুমি রয়েছো সঙ্গে। সম্রাটদা নিজেও একজন আবৃত্তিকার। আরও দেখছি অজস্র কমেন্টে ভরে গেছে, খুব ভালো লাগছে সবার সাথে এই যে সন্ধ্যাটা। হ্যাঁ, আমিও খুব উপভোগ করলাম গো এই সন্ধ্যায় বাড়িতে বসে। আজকাল এমন একটা জীবনে আমরা রয়েছি যে বাড়ির দরজা কিন্তু, ফ্ল্যাটের দরজা কিন্তু বন্ধ, কিন্তু তার ভেতরেই আমরা গোটা জীবনটাকে নিয়ে চলে এসেছি। ক্লাস নিচ্ছি, রুটিন মাফিক ক্লাস হচ্ছে কলেজের, রুটিন মাফিক সব কিছুই হচ্ছে। তার মধ্যে আজকে তো এই পাওনা আমার কাছে সারা জীবনের জন্য একটা অভিজ্ঞতা হয়ে থাকবে, আনন্দের অভিজ্ঞতা হয়ে থাকবে। আমি শেষ করব ছোট্ট চারটে লাইন দিয়ে। যে কথা আমি বলছিলাম, আমরা যেন আরও বেঁধে বেঁধে থাকি, আমরা জীবন যুদ্ধে জয়ী হব। আমরা সামান্য তো বলবো না, ভয়ঙ্কর এই অসুরের, করোনা অসুরের হাত থেকে মুক্তি নিশ্চয়ই পাব। আমার শেষ নিবেদন চারটি লাইন। আবার তো আমাদের কথা হবে, কথা হবেই এই যুদ্ধ শেষে। আমাদের দেখা হবে জীর্ণ গায়ে উনুনের আঁচে। আবার ধরব হাত সব খুইয়ে, বাউলের বেশে মেতে উঠব ঝুমুরে, ঝোলনে, বোলনে, ছৌয়ে, গম্ভীরার নাচে। বাঁচব আবার, ফিরব আবার জীবনের ছন্দে, ফিরব আমরা জীবনের ছন্দে। এই আশা রেখে, এই ভরসা রেখে আমি আমার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শিলচরের সাথে যে নারীর টান আমি অনুভব করি,
আম, আমার মায়ের কাছেই আমার প্রথম হাতে খড়ি আবৃত্তির জগতে। তারপর বহুকাল আবৃত্তি ছোটবেলায় যারা আমার সাথে দাদারা আমাদের সাথে থাকতেন। যিশুদার কথা মনে পড়ছে, আমি জানি না যিশুদা আজকে প্রেজেন্ট আছে কিনা, যদিও এখনো দেখিনি। শান্তনুদা তো আছেই। তো সবার সঙ্গে এতটাই একাত্ম বোধ করছি আজকে এই অনুষ্ঠান করে। আমি যেন শিলচরেই বসে আছি, তোমাদের সবার সাথে, সবাইকে প্রচণ্ড সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমার কাছে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সমস্ত প্রোটোকল যা বলা আছে আমাদের গাইডলাইন হিসেবে সমস্ত প্রোটোকল মেনে আরও মনে হয় 2-3টে মাস আমাদের কাটিয়ে দিতে হবে। এভাবেই আমরা আরও বেঁধে বেঁধে থাকি, সমাজের ভালোর জন্য কাজ করে যাই। সমস্ত লেখক বন্ধুদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, যারা আজকে এই অনুষ্ঠানে প্রেজেন্ট আছেন। আপনাদের কাছে আমার এই আবেদন, নারী জাতিকে আপনারা জিতিয়ে দিন। যেভাবে আমার মনের কথাগুলো তুলে ধরলাম, আর আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বশেষে আমি যার কাছে কৃতজ্ঞ সেই প্ল্যাটফর্ম হচ্ছে সৃজন, আর যার কাছে কৃতজ্ঞ সে হচ্ছে সুদীপ্তা সেনগুপ্ত। সুদীপ্তা এতটা ভালোবাসা দিয়ে ও বারবার আমাকে ফোন করেছে, বারবার প্রতিটা স্টেপে আমাকে হেল্প করেছে, কিভাবে আমাকে ঢুকতে হবে এই লাইভ অনুষ্ঠানে, কতটা কিভাবে আমার মাইক্রোফোন কতটা দূরে ইত্যাদি সব কিন্তু ও এখনও গাইড করে যাচ্ছে। তো আমার অনেক অনেক আদর ভালোবাসা সবার জন্য, সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।